বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের এখনও খোঁজখবর নেওয়া হয়, ওনারা যোগাযোগ রাখেন। প্রথমে অভিযোগটা সম্পূর্ণই অসত্য। তিনি সে সময় তার বয়স 18 বছর ছিলেন। তো সে সময় একজন এই বয়সের তরুণ বা যুবকের নির্দেশে পাকিস্তান আর্মি বা বাহিনী চলবে বা হত্যাকাণ্ড বা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিবে, এটা অবাস্তব একটা কথা। ব্যক্তিগত আকর্ষণ থেকে রাজনৈতিক ধরা চলে, কারণ তিনি 4 দলীয় জোট গঠনে অন্যতম একজন ছিলেন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকালের বিশেষ সাক্ষাৎকারে। আপনাদের সাথে আছি আমি জহিরুল ইসলাম। দর্শক, আমাদের আজকের অতিথি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং জামায়াতে ইসলামীর তৎকালীন সিনিয়র সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলামীর মুখপাত্র জনাব মোহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম। জনাব হাসান ইমাম, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার বাবার বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আওয়ামী লীগের এই অভিযোগ কতটুকু সত্য বলে আপনি মনে করেন? প্রথমে অভিযোগটা সম্পূর্ণই অসত্য। তিনি সে সময় তার বয়স 18 বছর ছিলেন। তো সে সময় একজন এই বয়সের তরুণ বা যুবকের নির্দেশে পাকিস্তান আর্মি বা বাহিনী চলবে বা হত্যাকাণ্ড বা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিবে, এটা অবাস্তব একটা কথা। আর ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপর বিভিন্ন দেশের বিভিন্ন সুধীজন, তারপর অনেক সিনিয়র আইনজীবী, তারা বিষয়টা বলেছেন যে এভাবে ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়াটা সঠিক নয়, এবং তারা যে প্রসিকিউশন টিম এবং তারা হচ্ছে যে তদন্ত কর্মকর্তা যারা ছিলেন, এরা দেখা গেছে প্রশাসনের হেল্প নিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষ্য প্রমাণের, বিশেষ করে আমাদের শেরপুরে সাক্ষ্য প্রমাণ হাজির করতে গিয়ে অনেকেই প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন প্রলোভন দেখে অনেকে সাক্ষ্য নিয়েছেন বা দিয়েছেন। তো বিচারটা প্রশ্নবিদ্ধ এবং এটা ইন্টারন্যাশনালি এটা গ্রহণযোগ্য হয়নি, সবাই যেটা বলেছেন। আপনার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ কি শুধুই রাজনৈতিক, নাকি শেখ হাসিনার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল বলে আপনি মনে করেন? ব্যক্তিগত আকর্ষণ থেকে রাজনৈতিক ধরা চলে, কারণ তিনি 4 দলীয় জোট গঠনে অন্যতম একজন ছিলেন। তারপরে জোট সরকারের সময় বিভিন্ন সময় আওয়ামী লীগ সহ অনেকের ষড়যন্ত্র ইন্টারন্যাশনালি ফেস করা, কথা বলা, এটা বুদ্ধিভিত্তিক জবাব দেয়া, তো ওনার ভূমিকা ছিল। সব কিছু মিলে উনি টার্গেট হয়েছেন আর কি। আপনার বাবা দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। আমরা দেখেছি দেশের প্রখ্যাত সকল সাংবাদিক যারা মুক্তিযুদ্ধ পূর্ব এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের অংশ ছিলেন, তাদের প্রতি শেখ হাসিনার কিন্তু একটা ব্যক্তিগত আক্রোশ বলেন বা একটা ক্ষোভের জায়গা ছিল। আপনার বাবার ক্ষেত্রেও সেরকম কোনো ক্ষোভ ছিল বলে আপনি মনে করেন কিনা? ব্যক্তিগত ক্ষোভ ছিল কিনা সেটা ওইভাবে বলা যায় না, তবে উনি সাংবাদিকতা করতে গিয়ে সবসময় আধিপত্যবাদ বিরোধী বা ভারত বিরোধী, যে এই অঞ্চলের যে মানুষের বড় একটা জনসংখ্যা ভারত বিরোধী মনোভাব আছে, এটার প্রতি ওনার কাজ করে, ওনার পত্রপত্রিকায় লেখা, ইভেন ওই সোনার বাংলা একটা সময় লিখতে গিয়ে ভারতীয় দূতাবাস থেকে বা ভারতীয় একটা থেকে ওনার প্রতি একটা হুমকিও আসছিল, এরকম একটা ছিল অনেক আগে 80-র দশকে। তো সেখান থেকে এই পরিস্থিতি হতে পারে। আপনার বাবা যেহেতু জামায়াতে ইসলামীর একজন অন্যতম সংগঠক ছিলেন এবং তিনি পদের দিক থেকেও খুব ভালো একটা পর্যায়ে ছিলেন, তো তার মৃত্যুর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে আপনাদের কোনো সহযোগিতা করা হয়েছে কিনা? হ্যাঁ, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমাদের এখনও খোঁজখবর নেওয়া হয়, ওনারা যোগাযোগ রাখেন। বিভিন্ন সময় ওনারা আসেন, বিভিন্ন অকেশনে, ঈদে, রোজায়, বিভিন্ন সময় ওনার সাথে আমার দেখা হয়। আমাদের পরিবার আমার খোঁজখবর রাখেন, আমাদের বাসায় নিয়মিত ওনাদের এই লোকজন আসেন, দেখা করেন। আপনার বাবার রায় কার্যকরের সময় আপনারা মানসিকভাবে খুবই শক্ত ছিলেন, যেটা আমরা আপনাদের ওই সমসাময়িক বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখেছি, বা আপনারাও সংবাদ মাধ্যমে বলেছেন যে আমরা মানসিকভাবে খুবই শক্ত আছি। তো এখন আপনাদের মানসিক অবস্থা আসলে কীরকম আছে? আপনার বাবা যেহেতু বেশ কয়েক বছর হয়ে গিয়েছেন তিনি পৃথিবীতে নেই, তো সে পৃথিবী থেকে চলে যাওয়ার পরবর্তী সময়টাতে আসলে আপনারা কীভাবে
আছেন বা আপনাদের মানসিক অবস্থানটা এখন কীরকম? না, সেই সময়ও তো আমরা মানসিক অবস্থা ভালো ছিলই। উনি আমাদেরকে শক্ত থাকতে বলছেন, সবাইকে খুব ভালোভাবে হাসি মুখে বিদায় দিয়েছেন এবং উপদেশ দিয়ে গেছেন বিভিন্ন। তারপর আমার আম্মা এখনও বেঁচে আছেন, ওনাকে নিয়েই আমাদের থাকতে বলেছেন এবং উনি যাওয়ার সময় একটু বলছেন যে সবসময় অন্যের বিরুদ্ধে উনি ছিলেন, তো তোমরা এরকম থাকবা। আর উনি এটাও বলেছেন যে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারত বিভিন্ন সময়। অনেক দিন দীর্ঘদিন অসুস্থ হওয়ার পর মানুষ এই পৃথিবী ছেড়ে যায়, এটা অনেক কষ্টের। তো উনি জেনে যাচ্ছেন যে একটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার এই মৃত্যুটা হচ্ছে। তো উনি ওইভাবেই স্বাভাবিক মেনে নিয়েছেন, আমরাও মেনেছি। ওই সময় পার করে আমরা এখন তো আলহামদুলিল্লাহ, এখন আমরা মনোবল আরও ভালো, সবাই ভালো আছেন। আপনার বাবা যেহেতু জামায়াত ইসলামের একজন উচ্চ পর্যায়ের নেতা ছিলেন, আপনি ছেলে হিসেবে রাজনীতিতে কতটুকু সক্রিয়, কিংবা জামায়াতের সাথে আপনার এখনকার অবস্থানটা যদি আমাদেরকে একটু বলতেন। জামাতের সাথে আব্বা তো জামাতের বড় দায়িত্বে ছিলেন। তারপর ওনার বিদায়ের পর আমি মানে সাংগঠনিকভাবে আমি ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথে ছিলাম। এরপরে ওই আব্বার এই গ্রেপ্তার থেকে শুরু করে তারপর আমার চাকরি জীবন শুরু করি। তারপর বিভিন্ন সময় তা আমরা বিভিন্নভাবেই দেখা যায় বাসায় থাকা হতো না, বিভিন্ন সময় সরে থাকা লাগতো। তো ওইভাবে আর জামাতে সক্রিয় হওয়া হয়নি। তবে জামাতের আমাদের এলাকা শেরপুর বা আমরা মিরপুরে থাকি, সেখানে ওনাদেরকে মানে আমার পক্ষ থেকে যেমন বিভিন্ন সময় সহযোগিতা করা সেসব হয়, কিন্তু জামাতের যে সিস্টেম আছে, জামাতের রোকন বা দায়িত্বশীল বড় পর্যায়ে সেভাবে যাওয়া হয়নি আর কি। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরোধী যত রাজনৈতিক সংগঠন ছিল সে সকল সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সাথে সম্পৃক্ত আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনদের কর্মক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। আপনি কর্মজীবনে আছেন, এই কর্মজীবনে আপনি আসলে আওয়ামী লীগ সরকার দ্বারা কোনো ধরনের হেনস্থার শিকার হয়েছেন কিনা? না, সেভাবে হয়নি, কারণ আমি তো আসলে একটা ওইভাবে সরকারি প্রতিষ্ঠান না, একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি। তো এটা একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, তো সেখানে মোটামুটি নিজের যতটুক স্বাচ্ছন্দ্যবোধে চলা যায় সেভাবেই আছি, সমস্যা হচ্ছে না। জনাব হাসান, 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এবং সে পালিয়ে যাওয়ার পরে আসলে দেশের রাজনীতিতে একটা নতুন ধারার সৃষ্টি হয়েছে, নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছে। রাজনীতির এই নতুন ক্ষেত্রকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি ইতিবাচকভাবে দেখছি। বিশেষ করে মানে 5 আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন, সেটা একটা নতুন ধারণা তৈরি করবে যে একটা সময় বাংলাদেশে ঘুরে ফিরে বিএনপি বা আওয়ামী লীগ, এরপর বড় দল ছিল জাতীয় পার্টি বা জামাত। দেখা যাচ্ছে এই 4টা দলের বাইরে এখন নতুন কিছু রাজনীতিক উদ্যোগ বা উত্থান হচ্ছে। তো সেটা একটা পজিটিভ কারণ হচ্ছে যে প্রায় 6 কোটি নতুন ভোটার, মানে 4 কোটি তরুণ ভোটার এবং 2 কোটি ভোটার কখনো ভোট দেয়নি। তো এদের মনে অনেক প্রশ্ন থাকবে যে আপনার এলাকায় ক্যান্ডিডেটটা কেমন হবে। সে এখন এই নৌকা বা ধানের শীষ, দাঁড়িপাল্লা বা লাঙ্গল এটা দেখে ভোট দেবে না, মানে ওই মানুষটা কেমন, সেই মানুষটা কি মানে আমার এলাকার জন্য ভালো কিনা, সে আমার এলাকার জন্য কাজ করবে কিনা। তো এটা একটা বিষয়। আর হচ্ছে নতুন উদ্যোগগুলিকে হয়তো জনগণ স্বাগত জানাবে। আপনার বাবা পেশাগত জীবনের পাশাপাশি একজন লেখক ছিলেন এবং তিনি যখন কারাগারে বন্দী ছিলেন তখন তিনি একটি বই লিখেছিলেন এবং যেই বইটি তার জীবনদশার সর্বশেষ বই ছিল, বইটির নাম ছিল ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ। বইটি সম্পর্কে আমাদেরকে যদি কিছু একটু বলতেন। বইটি অলরেডি বাজারে আছে, অনেকেই কিনছেন এবং অলরেডি মানব জমিন, ইত্তেফাক কয়েকটা পত্রিকাও ওইখানকার বিশেষ কিছু চ্যাপ্টার নিয়ে রিপোর্ট করতেছেন। তো এটা হচ্ছে উনি ছাত্র জীবন থেকে শুরু করে ওনার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, বিভিন্ন সময় এই শেখ মুজিব সাহেবের আমল, জিয়া রহমানের আমল, এরপর এরশাদের আমল, এবং ওনারা আবার জোট সরকারের ক্ষমতায় আসলেন। তো বিভিন্ন বিষয় উনি ডিসকাস করতে গিয়ে, রাজনৈতিক কাজ করতে গিয়ে অনেক ডিসিশন দেখা যায় যে দলের সাথে ওনার হয় নাই বা নিতে পারেন নাই। এইসব বিষয় খোলামেলায় লিখেছেন। মানে উনি ওনার একবার নিজের সামনে যে ঘটনাগুলি দেখেছেন, রাজনৈতিক পরিক্রমা প্লাস হচ্ছে ইতিহাস উনি যা পড়েছেন পলাশির থেকে শুরু করে বা এই অঞ্চলে
তার উপর একটা বিশ্লেষণ আছে। তো মোটামুটি উনি ওনার নিজের মতো করে লিখেছেন, নিজের মানে সারা জীবনের যে অর্জন এটা থেকে লিখেছেন। পাঠকরাও অনেক জায়গায় মন্তব্য করতেছেন যে না, তারা পড়ে ইন্টারেস্টিং বা ভালো লাগতেছে। তো বইমেলাতে ওইটা থাকবে প্রচ্ছদ প্রকাশনের স্টলে। তো এটা আশা করি অনেককে মানে অনেক নতুন তথ্য এখানে থাকবে আর কি। জনাব হাসান, আপনার জন্য আমাদের আজকের শেষ প্রশ্ন। আপনাদের জন্য আপনার বাবার শেষ কথা বা উপদেশ কি দিয়ে গিয়েছিলেন আপনাদের উদ্দেশ্যে? আমাদের শেষ দেখাতে উনি বিশেষত আমাদেরকে বলছেন যে উনি চলে মানে উনি বিদায় নিচ্ছেন আমাদের থেকে। তো আমরা 5 ভাই 1 বোন। তো সেক্ষেত্রে ওই আমার মা সহ আমাদেরকে সবাই যাতে একটা বন্ডিংয়ের মধ্যে থাকে, সেটা মাকে কেন্দ্র করে তোমরা থাকবে। তারপর আরেকটা বলে গিয়েছেন যে যত যাই জীবনে করে থাকো, সন্তানের মানে বাবার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য বাবার দোয়া, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। সবসময় তার জন্য দোয়া করতে বলেছেন। এবং আমাদের গ্রামে বা ঢাকাতে যে সকল আত্মীয় স্বজন আছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, এবং আমার আব্বার রাজনৈতিক বন্ধু, সামাজিক বিভিন্ন রকম বন্ধু, সংগঠনের লোকজন এবং সংগঠনের বাইরেও অনেকের সাথে আব্বার ভালো সম্পর্ক ছিল। সবার সাথেই একটা ভালো সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা। আর হচ্ছে যে আমাদের শেরপুর যে এলাকা, আব্বা সর্বশেষ নির্বাচনে প্রায় 1,11,000 ভোট পেয়েছিলেন। তো বলছে যে শেরপুরের মানুষের সাথে যোগাযোগটা রাখবা, যতটুক তোমার সামর্থ্য বা তোমাদের সামর্থ্য সেটা দিয়ে মানুষের পাশে দাঁড়াবা। তো এটা ওনার শেষ কথা ছিল। আর হচ্ছে উনি ওনার বিশেষ করে ওনার মামলায় যেসব সাক্ষী গ্রামের একেবারে গরিব বা দেখা যায় শেরপুরের বিধবা পল্লীর অনেকে সাক্ষী ছিল, উনি বলছেন তারা হয়তো কেউ জোরপূর্বক, কেউ হয়তো সুযোগ সুবিধা বিভিন্ন প্রলোভনে চাপে পড়ে দিছে। তো কোনো সময় তাদের মানে নিজ উদ্যোগে গিয়ে তাদের ক্ষতি করা বা তাদের কোনো করা মানে তাদেরকে আঘাত করা কোনো প্রয়োজন নেই। এটা এক সময় এটা সত্য বের হবে এবং তখন দেখা যাবে তারাই হয়তো মানে তাদের অনুশোচনায় ভুগবে। এটাই বলে শেষ বিদায় নিয়েছেন। জনাব হাসান ইমাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রয়াত জামায়াত নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমামের বক্তব্য। ভবিষ্যতে আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কাউকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকালের সাথেই থাকুন।